বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আজকে এই মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার কৃতি সন্তান বিএনপি নেতা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়াওয়ারি ভাই, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, সুধীমণ্ডলী এবং বাড়িতে বসে যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে অনেক লোকের উপস্থিতিতে এখানে কিছু বলার সুযোগ পাচ্ছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই কারণে বলছি, কেন আমরা 15-16-17 বছর এলাকায় আসতে পারি না, আমাদের আসতে দেওয়া হতো না। আজকে যাদের উসিলায় এই 5ই আগস্টের আন্দোলন সংগ্রাম যেটা শেষ হলো, যে ছাত্রদের, যে শ্রমিকদের, যে জনতার রক্তের বিনিময়ে আজকে দেশে স্বাধীন হলো, নতুন করে গণতন্ত্র ফিরে পেলাম, তাদেরকে আমার স্যালুট। যে আমরা 17 বছর আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে পারি নাই, 3-4টা নির্বাচন করো, কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পতন হয়, পালাবদল হয়, সেটাও আমরা করতে পারি নাই। কিন্তু এই তরুণ ছাত্ররা জীবন দিয়ে দেখিয়ে দিল যে আন্দোলন কাহাকে বলে, কিভাবে একটি জালিম সরকারকে বিদায় নিতে হয়। এবং আমরা চিন্তা করছি আপনাদেরকে সাথে নিয়ে যারা যে এলাকায় শহীদ হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের নাম, রাস্তা মোড়ের নাম, কোনো চত্বরের নাম, তাদের স্মৃতি যেন সারা জীবন এই এলাকায় মানুষের মনে জাগ্রত থাকে, সেই দায়িত্ব কিন্তু আপনার সকলকে করতে হবে। সরকার কত টাকা সাহায্য দিল, আমি আপনি কিংবা অন্য কোনো দানশীল ব্যক্তি কত টাকা অনুদান দিল, এইটা দিয়ে তাদের কিন্তু আত্মত্যাগ সফল হবে না। যে পরিবারের সন্তানটি চলে গেছে, সেই সন্তান আর কোনোদিন ফেরত আসবে না। তাদের ক্ষতি, তাদের মানসিক অবস্থা আমরা জানি না, এইটার কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু তাদেরকে যদি সম্মান দিতে পারি, তাদেরকে যদি পাশে দাঁড়াতে পারি, তাহলে তাদের পরিবার সান্ত্বনা পাবে। আর যে কাজটা হবে, যে ভবিষ্যতে যদি আর কোনো জালিম সরকার আসে, এইভাবে আন্দোলন জীবন দেওয়ার জন্য ছাত্র জনতা শ্রমিকদের অভাব হবে না। অতএব সেই ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকে দেখেন, এই 15 বছর এই সরকার এমন ব্যবস্থা কায়েম করেছে যে আপনি এলাকায় আসতে মিছিল মিটিং করতে পারবেন না, নেতা কমিশনে দেখা করতে পারবেন না। শুধু তাই না, আমাদের পারিবারিক সামাজিক অনুষ্ঠানে, বিয়ে, জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা জানাজাতেও কিন্তু আমরা শরীক হতে পারি নাই। তার মানে এই সরকার জানতো যে তাদের আসলে জনপ্রিয়তা নাই। তারা বিএনপি জনপ্রিয়তা, খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পাইতো। সেই জন্য তারা জোর করে আন্দোলন সংগ্রাম যাই করেছি, যে কোনো জায়গা থেকে ধরতে পারে, ধরে তাকে মামলা দেয়, তাকে রিমান্ডে নিয়ে টর্চার করে, আয়নাঘর বানাইছে, যেখানে 8-10 বছর তাকে আটকে রাখছে, অনেকে গুম করে ফেলছে, খুন করে ফেলছে, কিন্তু শেষ রক্ষা কিন্তু হয় না। কারণ উপরে যে মহান আল্লাহ তাআলা আছে, এইটা কিন্তু এই সরকার অনেকেই হয়তো ভুলে গেছিলেন। আজকে যখন আমরা আন্দোলন সংগ্রামে ত্যক্ত হয়ে পারতাম না, এমন চাপ আসতো যে আমরা আন্দোলনও থাকতে পারতেছি না, অনেক সময় পলায়ে ছিলাম। পালায়ে থেকেও তো আমরা নামাজটা পড়তাম, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, কান্নাকাটি করতাম যে হে আল্লাহ, তোমার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, আর তুমি এই জালিম সরকারকে এত বছর এখনো এই মানুষ হত্যা করছে, প্রতিদিন নির্যাতন করছে, তার পুলিশকে দিয়ে, তার ডিবি মানে এসপি, তারপর যত রকম প্রশাসনিক সংস্থা আছে সবাইকে দেয়, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবাই সম্মিলিতভাবে যে দেশের উপর অত্যাচার করছে। তুমি সবই জানো যে জালিম সরকার কি বিদায় হবে না? এই সরকার কবে যাবে? শেখ হাসিনা কবে যাবে? আপনারা অনেকে দোয়া করেছেন, দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ কবুল করেছেন। আমরা একসময় মনে করতাম যে এই দুনিয়াতে যেহেতু মুসলমান একসময় মারা যেতে হবে,
যে এই দুনিয়াতে হয়তো সবার বিচার হয় না, জীবন দশা আমরা এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। কিন্তু আল্লাহ এমন একটা নজির স্থাপন করলো যে হ্যাঁ, সবার বিচার দুনিয়াতে হয় না, কিছু কিছু মানুষের বিচার যদি না হয়, তাহলে আমার যে ক্ষমতা আছে, আমি যে ইচ্ছা করলে অনেক কিছু পারি, সেটা তো তোমাদের জানা দরকার। তাহলে তোমরা আমাকে ভয় পাবা এবং আমার বিধান অনুযায়ী তোমরা চলতে চেষ্টা করবা। আমাদের কিন্তু একটা দৃষ্টান্ত দেখিয়ে দিল, যার দাপটে আমরা ভয়ে অস্থির থাকতাম, অনেক কিছু করতে পারতাম না, তার বাঁকা চোখে ইশারায় আমাদের অনেক জীবন চলে গেছে। আমাদের আশেপাশে অনেক লোক এখন নাই। আজকে দেখেন, সে কিন্তু দেশে নাই, দেশের বাইরে, সেখানে বসে হুমকি দিচ্ছে, এই নাকি দেশে ঢুকে যাবে, এই নাকি এসে গেল, ফুট করে ঢুকে যাবে। ভাইরাল হচ্ছে অনেক, টেলিফোনে তার নেতা কর্মীদের সাথে যেসব কথাবার্তা বলে, সেগুলো মাঝে মাঝে আমরা ফেসবুকে, মোবাইলের সুবাদে আমরা সেই সব ডায়লগ শুনছি। আমি একটা কথা বলি, এরকম সান্ত্বনা আমরাও 15, 16, 17 বছর নেতা কর্মীদের দিছি। সবার সব আশা কিন্তু পূরণ হয় না। আপনারা স্বপ্ন দেখেন, তারপর ইলেকশন হয়ে গেলে জনগণের ভোটে যখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু আপনাদের আর স্বপ্ন থাকবে না যে এইবার তেলে পলাই। এখন তো আমি আশায় আছি, এই আপা চলে এলো, এই আপা চলে এলো। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নাই যে একটি সরকারের পতন ঘটেছে, সেই সরকার সহসা আবার ওই দেশে গিয়ে হয় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, না হলে জোর করে ক্ষমতায় ঢুকে আবার সেই পদে অধিষ্ঠিত হয়েছে। এরকম নজির পৃথিবীতে একটাও নাই। আর আপনারা কি করছেন সেটা আপনারা ভুলে গেছেন। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিংবা নামাজ কিভাবে পড়তে হয় জানে না, এরকম অনেকে আপনাদের দলের লোক মসজিদ কমিটির সভাপতি হয়েছে। আমরা সেই সব ভুলে যাই নাই। যে 2 কলম লিখতে পারে না, সে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসার সভাপতি হয়েছে। আপনারা সভাপতি হয়েছেন কেন জানেন? ওই যে টাকাগুলা লুটপাট করছেন, লক্ষ লক্ষ টাকা ছিল প্রতি মাসে কিংবা বছরে, যে টাকাটা স্কুলে, মসজিদ, মাদ্রাসায় জমা হয়, সেই টাকাটা লুটপাট করে খাইছেন আপনারা। আল্লাহ মসজিদের টাকা যে লুটপাট করে খাইছে, তার বিচার তো শুরুই হয় নাই। আপনারা অপেক্ষা করেন, কেউ শান্তিতে থাকতে পারবো না। কারণ আপনারা কি পাহাড় সম অন্যায় করছেন, জুলুম করছেন। জনগণ আপনাকে ভোট দেয় নাই, আপনাকে আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি উপজেলা চেয়ারম্যান, আমি মেয়র, কত কিছু বলছেন। আজকে যদি সত্যিকারে জনপ্রতিনিধি হইতো, সত্যিকারে আপনাদের ভোটে তারা নেতা হইতো, তাহলে যাহা ইচ্ছা তাহা করতে পারতো না। আমরা ভোটে এমপি হয়েছি 96 সালে, 2000-এ। আমরা জানি জনগণ 5 বছর পরে ভালো কাজ না করলে, জনগণের কল্যাণে কাজ না করলে, রাস্তাঘাট না করলে, গ্যাস না আসলে, মসজিদ মাদ্রাসা অনুদান না দিলে, শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা না দিলে, এই জনগণ আমাকে ভোট দিবে না। আমাদের মনে একটা ভয় থাকতো, কিন্তু এদের মনে কোনো ভয় নাই। সে জানে আপা একটা বুদ্ধি করে আমাকে পাশ করাইতো, আমাদের ভোট লাগবে না। আপনি এত জনপ্রিয়, আপনার নেত্রী গেছে, কিন্তু আপনি বলেছেন কেন? আপনি না জনগণ ভোট দিয়ে বানাইছে। আমি পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা জানি না, জীবনে অনেক বই পড়ছি যে তার নেত্রীর সাথে সাথে 300 এমপি শুদ্ধ বলেছে। এইটা পৃথিবীর ইতিহাসে নাই। এত জনপ্রিয়, যান জনগণের সামনে যান, আমি তো আপনাদের ভোটে হয়েছি, ভাই আমাকে বাঁচান, রক্ষা করেন, কেন বলেন না? এখন দেখলা কিছু কিছু লোক যে হঠাৎ হঠাৎ ধরা পড়তেছে বিএনপি নেতারা, সেগুলোর কারণ কি জানেন? এরা এমনই নেতা ছিল, এমনই আত্মীয় ছিল, এমনই বন্ধু বান্ধব ছিল, যাদের বাসায় পলায় ছিল, তাদেরও বিগত 10-15 বছর কোনো খোঁজ রাখে নাই। তারা বিপদে পড়ছে, টাকা চাইছে, টাকা দেয় নাই। তাদের পরিবারে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে দাওয়াত দিছে, সেখানে যায় নাই। তারা কোনো চাকরির তদবির করছে, অন্য কোনো তদবির করছে, সেটা শোনার সময় নাই। এখন যারা তখন তাদের বাসায় আশ্রয় নিছে, তাদের সন্তানটা বড় হয়েছে, তারা বলে, বাবা এইসব জালিম লোককে তুমি কেন বাসায় আশ্রয় দিচ্ছ? এরা তো মানুষ না, এরা তো অমানুষ। এদের বেশি দিন আশ্রয় দিলে আল্লাহ অসন্তুষ্ট হবে। এদেরকে পুলিশের কাছে ধরে দেওয়া উচিত। এরা মানুষ মারছে, এরা দেশের ক্ষতি করছে, এরা লুটতরাজ করছে। তারপর বাবা ছেলের সাথে তো বাবা পারে না যুক্তিতে। এক সময় বাবা রাগ করে গিয়া থানায় গিয়া কয়, আপনারা কারে খুঁজতেছেন? ও তো আমার বাসায় ঘুমাইতেছে, ধরে নিয়ে আসেন। এবং আপনি যদি এক বাসায় গিয়ে পলায় থাকেন মোবাইল বন্ধ করে, কেউ তো জানার কথা না। অতএব যে আত্মীয় বাসায় পলায় আছেন,
তারাই তো কইতেছে যে ভাই ও তো জালিম, ও আসলে খুব খারাপ মানুষ, আমি না বুঝে আশ্রয় দিছি, ভাই অসুবিধা নেই, এখন ধরে আনেন, আপনি ধরে আনলেন তারপরে আমি বাসায় যাব। এই যে একজন একজন ধরা খাইতেছে, কোথাও পলায় আপনি শান্তি পাবেন না। অপেক্ষা করেন, আপনি এমন কাজ করেছেন, মানুষ আপনাকে কি করবে, যে এলাকাও যেতে পারবেন না, আবার কোনো জায়গায় পলায় থাকবেন ঢাকা শহরে, সেই অবস্থাও নাই। আমাদের জন্য শিক্ষা হলো যে এই যে আন্দোলন সংগ্রাম করলো এই ছাত্ররা, আজকে এই ছাত্ররা একসময় ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, শিক্ষক হইতো, সচিব হইতো, আমলা হইতো, ভালো ব্যবসায়ী হইতো, আমাদের মতো রাজনীতিবিদ হইতো, তাদের আপনি গুলি করে মেরে ফেললেন এবং মনে করলেন শুধু তাই না, হেলিকপ্টার থেকেও গুলি করলেন। 2 বছর 3 বছরের বাচ্চাও কিন্তু মারা গেছে। মনে করছেন এইসব হেলিকপ্টার থেকে, মাঠের থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ গুলি কইরা আপনি মানুষ মেরে ফেললে প্রতিবারের মতো এইবারও আপনার শেষ রক্ষা হয়ে যাবে। এইবার বুঝেন না যে অন্যবার তো আপনি যে খেলা খেলছেন, এইবার তো আল্লাহ কইছে যে এইবার তো খেলা শেষ, তুই অনেক মানুষ মারছে, এইবার বিচার তো বাংলা মাটিতে করতে হবে। এবং দেখেন যে যত কথাই বলুক, এই সাভারে, এই বাইপাইলে এবং সাভার থানা আক্রমণ করতে গিয়ে 5 তারিখে শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে, তারপরে বিকাল 3টা থেকে রাত 8টার মধ্যে এই বাইপাইল এবং আশুলিয়াতে, এই সাভারে পৌরসভাতে, এই 2টা এলাকায় কমপক্ষে 50-60 জন লোক, ছাত্র জনতা শ্রমিক মারা গেছে। তারা থানার উপর এমনই খেপা ছিল, থানা পুলিশরা তাদের এতদিন নির্যাতন করছে, এদের উপর চড়াও হয়েছিল, তারা বাঁচার লেগে বাধ্য হয়ে গুলি করছে। কিছু পুলিশ হয়তো মারা গেছে, কিন্তু এতজন ছাত্র বাংলাদেশের ইতিহাসে একদিনে কোনো একটি এলাকায় মুক্তিযুদ্ধের সময় মারা যায় না। হয়তো আর্মি টার্মি কোনো গ্রাম জ্বালায় দিছে, কিন্তু মানুষ তো গ্রাম থেকে পলে গেছে, ওই গ্রামে তো মানুষ থাকে না। আজকে একটি উপজেলাতে 50-60 জনের নজির আমরা অতীতে কখনো দেখি নাই। এবং তাদের সম্মানার্থে আমরা তো বিভিন্ন জায়গায় তাদেরকে কম বেশি আমাদের দলীয় পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করেছি। আমরা 30 তারিখে আগামীকাল এই শহীদদের উদ্দেশ্যে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট ছাড়ছি। আপনারা যদি 8 টিমের খেলা, 30 তারিখ 1, 2, 3, 6, 7 তারিখে সেমিফাইনাল 3টার সময়, আর 13 তারিখে ফাইনাল। এই সাভারের ইতিহাসে এত বড় খেলা কখনো হয় নাই। আমরা যেটা করেছি, ওই দিন যারা সাভারে মারা গেছে, আমাদের কাছে এখন পর্যন্ত 43 জনের তালিকা আছে। এই বাইপাল এবং এটা মিলা সবাই একদম প্লে কার্ড মাঠের চারদিকে সাজানো থাকবে, এবং বিভিন্নভাবে আমরা একদম তাদের পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে, আলাদা প্যান্ডেলে তারা থাকবে। তাদের পরিবারের পক্ষ থেকে মা বাবা কথা বলতে চাইলে আমরা সেই সুযোগ করে দেব, এবং তাদেরকে যতটুকু সম্মান দেওয়া যায় সেটা আমরা করব। আমরা যে কথাটা করতে চাচ্ছি যে আমরা চাই যে একটা নির্দিষ্ট সময় পর ইলেকশন হবে, সেই নির্বাচনের পরে আপনারা যাকে যোগ্য ব্যক্তি মনে করেন, যোগ্য দল মনে করেন, তাদের ভোটের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে। এবং তখন যে উন্নয়নগুলো পিআরএল ভাই দাবি করেছে, ইপিজেড থেকে ভাদাইল বাজার যে রাস্তাটা, এটা প্রশস্ত করতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। আমি জানি সকালবেলা গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক হেঁটে যায়, আবার বিকেলে হাজার হাজার শ্রমিক যাবে। তো এই রাস্তাটা একটু প্রশস্ত করতে পারলে সবচেয়ে বেশি আপনাদের কষ্ট কম হবে এই এলাকার মানুষদের। আমি কথা দিলাম, যদি কখনো সুযোগ পাই, সবার আগে সাভার থানা 1 নম্বর কাজ এই এলাকাটা হবে। আমি আপনাদের কথা দিলাম, অনেক মোদিতে অনেক উন্নয়ন করেছি গ্যাস সহ, সামনে কি পারবো জানো না, কিন্তু যে কাজগুলো হয় না আমরা আপনাদের সাথে আলাপ করেই সেটা করবো। সস্তার জনপ্রিয়তার জন্য এখন রাস্তার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মসজিদ মাদ্রাসার নাম আর বলতে চাই না। আপনারা আমার উপর বিশ্বাস রেখেন, আমি কখনো দায়িত্ব পেলে জনগণের কল্যাণে, জনগণের সেবার যে দায়িত্ব, অবশ্যই আপনাদের সাথে আলাপ করে আমরা সেই কাজগুলো করব। আর যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 15, 16, 17 বছর যাদের আমাদের প্রয়োজন ছিল না, আমি মনে করি তাদের এখনো আমাদের খুব একটা প্রয়োজন নাই। আমাদের অনেক নেতাকর্মী আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমাদের যারা 15, 16 বছর আন্দোলন সংগ্রামে ছিল, জেল খেটেছে, মামলা হয়েছে, বাসায় থাকতে পারে নাই, তাদের প্রকাশ্যে কিংবা নেপথ্যে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই ক্ষতিটা এই এলাকায় সবচেয়ে বেশি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। আমি একটা বলি, ওই যে বাংলা একটা কথা আছে না, যে সাপে গর্তে যদি আপনি পাড়া না দেন, খোঁচাখুচি না করেন,
সাত সহজে কিন্তু কোনো মানুষের কামড়ায় না। তো আমি আজকে সবার উদ্দেশ্যে বলবো, আর আমাদেরকে খোঁচাখুচি করেন না। 15, 16, 17 বছর অনেক কষ্ট করেছি, যা কিছু হারানোর সব হারাইছে। এখন আমরা কাউরে কিছু মনে করি না। আমাদের যে ক্ষতি করতে চাবে, বিশেষ করে যদি আওয়ামী লীগের কেউ এবং তাদের দূষরা, আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। ওই মামলা করে মামলা এখনও আমার নামে 53টা মামলা, এখনও আমি কিন্তু এই সরকারের 17 বছরে 3বার জেল খেটেছি। আমাদের নেতা কোনো মামলা অনেকগুলো আছে, জেলও একাধিকবার খাটছে। এরা মামলা জেলে এখন কিন্তু ভয় পায় না, কিন্তু অন্য কিছু হইলে কিন্তু সেটা আপনি ফিরাইতে পারবেন না। আমাদের ক্ষতি করার চেষ্টা করেন না, তাহলে এমন বিপদে পড়বেন, সেই বিপদ থেকে কিন্তু আপনি সহজে রক্ষা পাবে না। আর একটা কথা আমি বলতে চাই সবার উদ্দেশ্যে, অনেকে এরকম বিচার যেন আমার কাছে না আসে যে আওয়ামী লীগকে আগে চাঁদা দিতে হইতো, এখন আমাদের কাউকে কাউকে চাঁদা দিয়ে তার ব্যবসা রক্ষা করতে হচ্ছে। এই বিচার যেন আমার কাছে না আসে। জনগণ অনেক কষ্ট করেছে। বিএনপি একটা জনপ্রিয় দল। আমাদের নেত্রী খালেদা জিয়া কীভাবে দেশ পরিচালনা করেছে আপনি জানেন। সে কিছুটা অসুস্থ, তারপর আমরা আশা করছি তার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে এবং তিনিও ভবিষ্যতে আরও ভালো ভালো নেতৃত্ব দিবেন। অতএব এই দলের লোক জেনে শুনে অন্যায় করবে, সেটা আমরা মুখ বুঝে সহ্য করব। বিএনপি কোনো চাঁদাবাজকে, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, দিবে না। আমি দলের পক্ষ থেকে আপনাদের এটা আশ্বস্ত করতে চাই। আমাদেরকে জানাবেন যারা এইসব কাজ গোপনে করার চেষ্টা করছে, তারা আসলে দলকে ভালোবাসে কিনা, আমাকে ভালোবাসে কিনা, তাদের দ্বারা দলের আসলে কোনো উপকার হবে কিনা, তাদের কথায় মানুষ ভোট দিবে কিনা, আমার অন্তর সন্দেহ আছে। অতএব আমরা ভালো মানুষের দল, ভালো মানুষ নিয়ে চলতে চাই। এখনো যারা এরকম কাজ করার চেষ্টা করছে, আওয়ামী লীগ যে পথে হাঁটছে এই পথে বিএনপি হাঁটবে না। ওরা একটা চাঁদাবাজ দল, সন্ত্রাসী দল, ওদের জনগণের ভোট লাগে না, কিন্তু আমাদের জনগণের ভোট লাগবে। ওদের জনগণ কষ্ট পায়, জনগণের ক্ষতি হয়, এমন কাজ বিএনপি কোনো নেতা কর্মী করবেন না। করলে আইনগত না, দলীয় এমন ব্যবস্থা নেওয়া হবে যে ব্যবস্থা থাকলে আপনার ভবিষ্যতে কিন্তু কোনো মাতবুড়ি এলাকায় করতে পারবেন না। তারেক জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে অনেক কারণে অনেককে দলকে বহিষ্কার করছে, পদ স্থগিত রাখছে, কারণ জনগণের কষ্ট হয় এমন কাজ সে বরদাস্ত করতেছে না। আমরাও তার কর্মী হিসেবে মনে করি যে অনেক কষ্টে আজকে এই যে 1500 মতো ছাত্র জীবন দিল, শ্রমিক জীবন দিল, জনতা জীবন দিল, আজকে 15,000 20,000 লোক পঙ্গু হয়েছে, চোখ চলে গেছে, হাত নাই, পা নাই। আজকে এদের জীবন কি এমনি এমনি পিতা? আবারও চাঁদাবাজি হবে, আবারও একটা সরকার এসে যা ইচ্ছা তাই করবে, এর জন্য এই ছাত্ররা জীবন দিছে? এটা হইতে পারে না, এদের রক্ত পিতা যাবে না। আমরা সবাই মিলা, তারা যে কারণে জীবন দিয়েছে, আমি আপনি সবাই মিলা দেশটাকে করবো। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। 71 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার সুফল কিন্তু আমরা পাই নাই। কিন্তু এই স্বাধীনতা, 5ই আগস্টের স্বাধীনতা আমরা সবাই ভোগ করতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই স্বাধীনতা ভোগ করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দেয়। আজকে পিয়ালি ভাইয়ের নেতৃত্বে অনেকদিন পরে এখানে অনেক লোকের উপস্থিতিতে যে জনসভা মিলাদ হলো, সেজন্য পিয়ালি ভাই সহ এই এলাকার সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে জাহাঙ্গীর মন্ডল, ইদ্রিস ভূঁইয়া সহ আরও যারা আছে সব এলাকা ধামসোনা, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা বিনীতভাবে করি, আপনি জনসভা মিলাদ শুরু হওয়া 1 ঘন্টা পরে এসে আপনাকে পরিচয় করে দেওয়া হবে, আপনি মিছিল নিয়ে ঢুকবেন, তাদের নাম বলা হবে, এটা কিন্তু আর সামনে হবে না। আপনার সময় থাকবে 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা, এরপরে এটা হবে না। আর বিএনপির সুশৃঙ্খল দল, এই যে আপনি দাঁড়ায় ছবি তুলতেছেন সুন্দর করে, আমার সব প্রিয় মানুষ, কাছের মানুষরা, আপনাদের জন্য যে এই যে জনগণের ভোগান্তি হচ্ছে, তারা সুন্দর করে জনসভাটা দেখতে পারলো না, অনেকদিন পর তাদের নেতা এলাকায় আসছে, তারা তো আপনারা না থাকলে আরো সুন্দর করে অনুষ্ঠানটা দেখতে পারতো মন খুইলা। এই কাজটা ভবিষ্যতে করেন না। যেখানে হবে ওই সাইড থেকে, বড় বড় অনুষ্ঠানে কি দেখেন 2 সাইড থেকে ক্যামেরা থাকে, মাঝখানে ক্যামেরা থাকে না। আপনার ব্যক্তিগত ক্যামেরা সবাই নিয়ে দাঁড়ায় থাকবেন আমাদের সামনে। এরা বসে আছে কেন? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।